আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দুটো রেসিপি দেখানোর জন্য চলে এসেছি আমি আজমিরা কিচেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, আলু একসঙ্গে কপ ক্যামেরায় কেটে নিয়ে চলে এসেছি। আর দেখে নিন, এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম পুঁই শাক আর 250 গ্রাম কুমড়ো নিয়েছি আর 2 পিস আলু দিয়েছি। আর এটা সম্পূর্ণ চিংড়ি দিয়েই করব। আর আরেকটা রেসিপির জন্য আমি পটলগুলোকে দারুণ একটা স্টাইলে কেটে নিয়েছি। আপনারাও এরকমভাবে কেটে নিয়ে রান্না করতেই পারেন। আমি আগে বলেছিলাম যে এরকম একটা স্টাইলের পটল কাটা আমি আপনাদের দেখাবো। তো এই সেই পটল কাটা। আর আলুগুলোকে লম্বা করে ফালি করে নিয়েছি। দেখেন, দারুণ একটা স্টাইলিশ হয়েছে। তো যাই হোক, এগুলোকে নিয়ে আমি রান্নার কাছে চলে এসেছি রান্নার কাছে। এদিকে একটু ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিতে হবে চিংড়িগুলো। চিংড়ির মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম। তো এগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। অনেকে কিন্তু চিংড়ি আগে থেকে ভেজে তুলে নেয়, আমি কিন্তু কোনোভাবে ভেজে তুলে নেব না। চিংড়ির মধ্যেই সব কিছু দিয়েই একেবারে রান্নাটা একসঙ্গেই করে নেব। এভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট লাগে। তো চিংড়িগুলো ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে একে একে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো, যাতে কষে মশলাগুলো একটু ভালোভাবে কুক হয়ে যায়। এতে কি হয়, ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া যায়। পানি দিয়ে কষিয়ে নিয়ে যেগুলো তলায় বসে গেছে সেগুলোকে খুন্তির সাহায্যে আমি কিন্তু একটু তুলে দিচ্ছি। এগুলো মশলা আছে, মশলাগুলো একটু তলায় ধরে যায়। তো যাই হোক, এইভাবে কষিয়ে নেবেন। আর দেখবেন যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার যে সবজিগুলো কুটে রেখেছিলাম, পুঁই শাক, আলু আর কুমড়ো, সেগুলো কাটে রাখা, এগুলো আগে ভাগে কেটে রেখেছিলাম, তো বললাম এগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা আমি ক্যামেরাটা তখন অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে আবার অ্যাড করেছি, কম পড়েছিল বলে। তো আপনারা মনে করবেন না যে লবণ ছাড়াই রান্না করে ফেলেছি। যাই হোক, আবারও কষিয়ে নিচ্ছি। মানে আমি বুঝতেই পারছিলাম না যে আমি ক্যামেরা অন না করে লবণটা দিয়ে ফেলেছি। এর পরে দিলে আরও বেশি হয়ে যাবে, তো সেই জন্যই। এবার ভালো করে কষিয়ে খুন্তির সাহায্যে এগুলোকে ভালো করে একটু চেপে চেপে দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। এভাবে আমি কিন্তু 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর তুলে দেখাচ্ছি যে দেখুন, অনেকটাই কিন্তু কুক হয়ে গেছে। এবারেও একটু কষিয়ে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। উপরেরগুলো নিচে করে কষিয়ে নিতে হবে, আস্তে আস্তে সময় ধরে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে আপনাদের দেখাচ্ছি, দেখুন কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আগেও ঢাকা লাগিয়ে এইভাবে কিন্তু কষিয়ে কষিয়ে অনেকটাই নরম করে নেব। তার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখছেন, আবারও কিন্তু আমি একটু ঢাকা লাগিয়ে করে নেব। এই সময় কিন্তু চুলের আঁচটা সম্পূর্ণ কম রাখতে হবে। খুব বেশি করলে কিন্তু তলায় ধরে যেয়ে মশলাগুলো সব পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে দিয়ে রেখেছিলাম। এবার কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি পানি অ্যাড করে দেব। আর কিন্তু বেশি কষাবো না। দেখতে পাচ্ছেন কুমড়োগুলো একদম গলে যাচ্ছে। একটু বসে গেছিলো, তো খুন্তির সাহায্যে আমি এগুলোকে একটু কেখে নিচ্ছিলাম। এবার কিন্তু আমি পানিটা অ্যাড করে দেব, আর কষাবো না। ব্যাস, বেশিই নয়, সামান্য পরিমাণে পানি দিলেই হবে। শুধু পানিটা ফুটে যখন গাঢ় গাঢ় হয়ে যায়, পানিটা গাঢ় গাঢ় হয়ে এলে তরকারিটা হয়ে যাবে।
পুঁইশাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই যেই অংশই আপনাদের ভালো লাগবে এই অংশ থেকেই কমেন্ট করতে পারেন। তো দেখেন, ঢাকা লাগিয়ে কিন্তু অলরেডি আমি কুক করে নিয়েছি, প্রায় গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার কিন্তু সামান্য চিনি অ্যাড করব, তার কারণ হচ্ছে কুমড়ো অলরেডি কিন্তু মিষ্টি আছে, তো সামান্য একটু চিনি দিলে আর একটু ভালো লাগে। তো চিনি দিয়েছি, আর লবণ একটু কম পড়েছিল বললাম, তো চিনি লবণ সামান্য করে অ্যাড করে দিয়ে এবার একটু গাঢ় করে নেব, গাঢ় করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখেন প্রায় হয়ে গেছে। তো ঢাকা লাগিয়ে আমি কিন্তু কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তো দেখেন পুরো হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব, আর বেশি ফোটাবো না, যেহেতু কুমড়োগুলো গলা শুরু করে দিয়েছে অলরেডি। তো বেশি নাড়াচাড়া করলে একেবারে ঘেটে যাবে, একেবারে ঘেটে ঘেটে দিলে একদম অতটা ভালো লাগবে না দেখতে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, ওভেনটা আমি অফ করে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমার হয়ে গেছে। এটা একটা গামলিতে আমি ঢেলে নিয়েছি। তো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় হয়েছে দেখতে। এবার দ্বিতীয় রেসিপিতে চলে যাব। এদিকে ওভেনের উপর কড়াইটাকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এক একে তেল। তেল গরম হয়ে গেলে এবার মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, পোনা মাছ, তো সেগুলো তেলের উপরে একটা একটা করে দিয়ে এগুলোকে ভাজা করে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। এর উপরে সামান্য তেল অ্যাড করব। এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কয়েকটি বড়ি নিয়েছি। আমি দু রকমের বড়ি নিয়েছি, খেসারির ডালের বড়ি আর বিউলির ডালের বড়ি। বড়িগুলো একটু ছোটো ছোটো সাইজের, অর্থাৎ মিনি সাইজের বড়ি। তো অনেকগুলোই দেখাচ্ছে, কিন্তু আমি মোটামুটি কমই নিয়েছি। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলের উপরে দিয়ে দেব পটলগুলোকেও এইভাবে একটু হালকা ভাজা ভাজা করে নেব, গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নরম হওয়ার জন্য ঢাকা লাগিয়ে দিতে হবে। তেলের উপর ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এবার ঢাকা লাগিয়ে দেব সামান্য কুক হওয়ার জন্য। তো পটল একটা বাইরে পড়ে গেছিলো, তো এটা তুলে দিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা অফ ক্যামেরায় ঢাকা লাগিয়ে কিন্তু কিছুক্ষণ করে নিয়েছি। এবার কিন্তু আরও একটু ভাজা হয়ে গেছে, ঢাকা তুলে দেখিয়ে দিয়েছি। ঢাকাটা যদিও কেটে গেছে, কোনো ব্যাপার নেই। তো এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে, জাস্ট এইভাবেই ভাজা ভাজা একটু করে নেবেন। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কড়াইটা অনেকটা একটু নোংরা হয়ে গেছে, তো আমি এটাকে একটু অফ ক্যামেরা ধুয়ে নিয়ে চলে আসবো। একটু ক্লিন করে নিয়েছি। এবার তার মধ্যে আবারও তেল অ্যাড করছি, দিয়ে এবার কিন্তু আলুগুলোকেও এই একই পদ্ধতিতে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের উপরে আলুগুলো। একইভাবে আলুর উপরে দিয়ে দেবো লবণ দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে। তো আলুগুলোর লবণ ছিটিয়ে আলুগুলোকে এইভাবেই আমি পটলের মতনই ভেজে নেব লবণ দিয়ে। ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব, লবণ যতক্ষণ মানে পুরো লবণটাই আলুর মধ্যে আমি মিক্সড করে দেব। এভাবেই কষিয়ে নিতে হবে।
মানে যতটা আপনি পটলটা গোল্ডেন করেছেন ঠিক সেভাবেই আলুগুলোকেও গোল্ডেন কালার করে নিতে হবে। পুরোটাই মেশানো হয়ে গেছে, এবার ঢাকা লাগিয়ে দিয়েছি, ঢাকা লাগিয়ে কিছুক্ষণ কুক হতে দিয়েছি। আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি, গোল্ডেন কালার হয়ে গেছে। যেগুলো নিচের দিকে ছিল সেগুলো সামান্য পরিমাণে গোল্ডেন কালার এসেছে, আর যেগুলো উপরে ছিল সেগুলো এখনও হয়নি। সেগুলো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচেরগুলো উপরগুলো নিচে করে তো এইভাবে গোল্ডেন কালার করে নিতে হবে। যেহেতু সব আলুগুলোই আমি তুলে দিয়েছি, তো এভাবে ধৈর্য ধরে একটু গোল্ডেন কালার পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তাতে কী হয়, তরকারিটা অনেকটা এগিয়ে গেল। এতে কী হয়, তরকারি করতে গেলে বেশি পানি অ্যাড করার প্রয়োজন হবে না, যতটা ঝোল রাখবেন ততটাই অ্যাড করলে হয়ে যাবে। এতে কিন্তু তরকারির টেস্টও অনেকটাই বেটার এবং আলাদা হয়। সম্পূর্ণ সবগুলো কষিয়ে নেওয়ার একটা তরকারির টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা হয়। তো কথায় সব আলুগুলো আমার গোল্ডেন কালার পর্যন্ত এসে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে সব উঠিয়ে নেব। তো এই তেলের মধ্যে কিন্তু আমার তরকারিটা করা যাবে না, তাতে সামান্য পরিমাণ তেল অ্যাড করতে হবে। তো তেলটা অ্যাড করে দিয়েছি, এবার তেলটা গরম হতে দেব। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব 5 ফোড়ন। তো 5 ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও একইভাবে গোল্ডেন কালার পর্যন্ত এসে গেলেই তারপর কিন্তু সমস্ত মশলাগুলোকে অ্যাড করতে হবে। তো পেঁয়াজগুলোকে এইভাবেই গোল্ডেন কালার হতে দেব। তো দেখেন এইভাবে কিন্তু গোল্ডেন কালার প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি অ্যাড করব আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর অ্যাড করব টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর টমেটোটাকে সেই মুহূর্তে খুন্তির সাহায্যে কিন্তু একটু কেটে একটু নরম করে নেব। যেহেতু নরম হয়ে গেলে খুন্তির আগা দিয়ে একটু চেপে দিলেই গলে যাবে। তো যাই হোক, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর কিন্তু এবার আমি ভেজে রাখা যে পটল আর আলু ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে এভাবে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর কাছে কিন্তু তরকারির টেস্ট আসবে। এটাকে কিন্তু ধৈর্য ধরে করে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় ধরে এটাকে কষিয়ে নেবেন, দেখবেন। আর সামান্য পরিমাণে পানি অ্যাড করলে কিন্তু ঝোল যতটা রাখবেন ততটাই অ্যাড করে এবার পানি মানে আর বেশি দিতে হবে না, এর মধ্যেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পানিটা অ্যাড করে দিয়েছি। আর একটু দেবো, একটু ঝোল রাখবো, সেই কারণেই, যেহেতু বড়ি আছে ঝোল টানবে আর মাছ তো একটু ঝোল টানবেই, তো সেই কারণেই পানিটা বুঝে শুনে একটু দেবেন। তো দেখেন আমি এই দিয়েছি, আর বেশি অ্যাড করব না। এবার কিন্তু আমি ঢাকা লাগিয়ে এটাকে সামান্য পরিমাণে একটু ফুটিয়ে নেব। তো আমার পরে মনে হয়েছে আর একটু কম মনে হয়েছে, তো আমার আর একটু অ্যাড করেছি। এবার ঢাকা লাগিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখেন ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো একটা। তো সব মাছগুলোর পরেও কিন্তু আমি যে বড়িগুলো রেখেছি একসঙ্গে সবগুলোই দিয়ে দেবো। মাছ বড়ি প্রায় একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি। এতে আপনারা জিরে বাটাও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে জিরে বাটা আর পোস্ত বাটা একসঙ্গে ছিল, তো সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। তো ওটা এতটা সামান্য পরিমাণে ছিল যেটা দেখানোর কিছু ছিল না, তো আমি দেখাইনি। যাই হোক বন্ধুরা, অবশ্যই এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন। আর এই ঠান্ডাতে, এই গরমেই কিন্তু অবশ্যই ঠান্ডা একটা অনুভূতি পাবেন। বেশি কড়া মশলার তরকারি খাবেন না, যতটা পারবেন মাছের তরকারি খাবেন। আর তেল মশলা যত কম খাবেন ততই ভালো। তো যাই হোক, গল্পে আমার তরকারিটা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর কী রান্নার রেসিপি আপনারা দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিয়েছি চুলাটা,
দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু আছে, একটু মোড়া মোড়া লাগছে, কিন্তু ঝোলটা আমরা মোটামুটি রেখেছি। তো দেখেন কড়া থেকে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার খাওয়ার পর্ব চলছে। তো আমি পাতে যে ঘন্টটা আগে বানিয়েছিলাম সেই পাতে ঘন্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো মাছের তরকারিটাও। তো এইগুলো দিয়েই আমরা দুপুরের খাবার খেয়েছি। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো, কোন অংশটি আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।